বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে লাইভ ক্লাসে তোমরা সবাই উপস্থিত আছো। তো শিক্ষার্থীরা, আজ আমি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন হতে আজকে আমি আরএনএ গঠন, শ্রেণীবিভাগ, কাজ ইত্যাদি নিয়ে আলোচনা করব। আসলে শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে প্রথম অধ্যায়টি অনেক বড়, অনেক টপিক এখানে। তাই আমি প্রতিবারই ভাবছিলাম যে ক্লাসটি আজকেই শেষ করে দিতে পারবো, কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক এখনও বাকি রয়ে গেছে। সেই জন্য আমি চেষ্টা করব আর দুই একটা ক্লাসের মধ্যে এটা শেষ করতে। আসলে এটা 25টা মতো পিরিয়ড লাগে। আমি আজকে নবম ক্লাসটি শুরু করতে যাচ্ছি, তবে আশা করছি আর দুই একটার মধ্যেই আমি এটা শেষ করে দিতে পারবো। তো শিক্ষার্থীরা, আমি এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি, তা তোমরা খাতা কলম সব কিছু নিয়ে রেডি হয়ে যাও। আজকের টপিক হচ্ছে আরএনএ। শিক্ষার্থীরা, তাহলে দেখো, আরএনএ কি? শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো যে এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরএনএ। শিক্ষার্থীরা, ডিএনএ এবং আরএনএ এই দুইটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ডিএনএ তোমাদের গঠন পড়িয়েছিলাম, ডিএনএ ছিল ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এটি ছিল দ্বিসূত্র। আমি আজকে পড়াবো আরএনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা হচ্ছে এক সূত্র। তো শিক্ষার্থীরা, তোমরা কে কে লাইভে আছো আমি তোমাদেরকে একটু দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা সবাই লক্ষ্য করো যে আরএনএ কি? আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ হলো আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। তো শিক্ষার্থীরা, রাইবো নিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরএনএ। এটি হচ্ছে এক সূত্র এবং এটা চেইনের মতো। ডিএনএ থেকেই কিন্তু আরএনএ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, এই রাইবো নিউক্লিক অ্যাসিডটি কোষের সাইটোপ্লাজমে 90% অবস্থান করে আর 10% নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। এটি এক সূত্র এবং এইটা অনেক সময় বিভিন্ন জায়গায় অনেক সময় এটা মানে লোপের মতো সৃষ্টি হয়ে অনেকটা ডিএনএর দ্বিসূত্রকের মতো দেখায়। তো শিক্ষার্থীরা, আমি সেই আরএনএর গঠন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমারগুলো এককগুলোতে গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার, তার মানে হচ্ছে এটার মধ্যে তোমার আরএনএ হলো যেখানে রাইবোজ সুগার 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার থাকবে, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ফসফেট আর হচ্ছে নাইট্রোজেন বিশিষ্ট আর নাইট্রোজেন গঠিত ক্ষার। এর মধ্যে হচ্ছে ক্ষারগুলো হচ্ছে কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিনের পরিবর্তে ইউরাসিল এই। তাহলে আমি কি বললাম যে এখানে নাইট্রোজেন বেস হচ্ছে 4 ধরনের। সেটা হচ্ছে ফসফেট, এখানে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, তারপর ফসফরিক অ্যাসিড বা ফসফেট আর নাইট্রোজেন গঠিত ক্ষারক। এই নাইট্রোজেন গঠিত ক্ষারক হচ্ছে 4 ধরনের: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ডিএনএর ক্ষেত্রেও কিন্তু 4 ধরনের নাইট্রোজেন বেস ছিল। সেখানে কি কি ছিল? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এখানে থাইমিনের পরিবর্তে হচ্ছে ইউরাসিল। এইটা মনে রাখবে, অনেক সময় এমসিকিউতে আসে যে আরএনএর ক্ষেত্রে কোনটি উপস্থিত থাকে, অর্থাৎ থাইমিনের পরিবর্তে ইউরাসিল উপস্থিত থাকে। এটা এক ধরনের নাইট্রোজেন গঠিত বেস। তো শিক্ষার্থীরা, আমি এখন এই নাইট্রোজেনের এই আরএনএর অবস্থানটা কোথায়? অবস্থানটা আমি একটু আগেও বলেছি, এটা অবস্থান কোথায় করে?
সাধারণত প্রতিটা কোষের সাইটোপ্লাজমে এর 90% উপস্থিত থাকে, আর 10% হচ্ছে কোষের নিউক্লিয়াসের মধ্যে। তাহলে দেখো এর অবস্থান হচ্ছে সাইটোপ্লাজমে, প্লাজমে এরা থাকে 90% উপস্থিত থাকে, এবং 10% থাকে, 10% এই 10% হচ্ছে নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে। শিক্ষার্থীরা এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে 90% এর সাইটোপ্লাজমে থাকে। তাহলে সাইটোপ্লাজমের তো অনেক অঙ্গাণু আছে, কোন অঙ্গাণুগুলোর মধ্যে, এই সাইটোপ্লাজমের কোন অঙ্গাণুগুলোর মধ্যে আমরা আরএনএকে পাবো? শিক্ষার্থীরা সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখব যে মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে প্লাস্টিড, তারপর রাইবোজোম, এর আর নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে, এই নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাবো যে ক্রোমোসোম, নিউক্লিওলাস, এই মধ্যে আমরা পাবো, নিউক্লিয়াসে ক্রোমোসোম আর নিউক্লিওলাসের মধ্যে আমরা এই আরএনএর অবস্থান পাবো। তো শিক্ষার্থীরা এখন যদি আমি বলি যে এই ব্যাকটেরিয়া কোষ আর কিছু কিছু ভাইরাসের মধ্যেও আমরা পাবো। এছাড়া ব্যাকটেরিয়া কোষে, ব্যাকটেরিয়া কোষে আর কিছু ভাইরাসের ক্ষেত্রে, সব ভাইরাসে না, কিছু কিছু ভাইরাসে আমরা আরএনএ পাবো, তো এই হচ্ছে এই এটার হচ্ছে আরএনএর অবস্থান। তো শিক্ষার্থীরা তোমরা এটা উঠিয়ে নাও। এখন আমি যদি আরএনএর গঠন নিয়ে বর্ণনা করি তাহলে আমরা গঠন অনুতে দেখতে পাবো কী কী জিনিস। শিক্ষার্থীরা আরএনএর গঠনে আমরা কী লক্ষ্য করলে আমরা কী পাবো? আরএনএ বলেছিলাম এক সূত্র, আরএনএ গঠনটা ছিল এক সূত্র, অনেকটা চেইনের মতো। আরএনএ গঠনটা হচ্ছে এরকম এক সূত্র, একটা সূত্র। কিন্তু আমরা ডিএনএ গঠনে কি দেখেছিলাম? ডিএনএ গঠনে দেখেছিলাম যে এটা দ্বিসূত্রক ছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে ডিএনএটা ছিল এরকম দ্বিসূত্র, কিন্তু আরএনএ হচ্ছে এক সূত্র, একটা সূত্র। ডিএনএ ছিল দুইটা সুতা, এইভাবে দুইটা সুতা ছিল, কিন্তু আরএনএর ক্ষেত্রে কিন্তু আমরা দুটা সূত্র দেখতে পাচ্ছি না। এখানে হচ্ছে আরএনএ হচ্ছে এক সূত্র। তো শিক্ষার্থীরা তোমরা সাথে সাথে লিখে ফেলো, আরএনএ হচ্ছে এক সূত্র। হ্যাঁ শিক্ষার্থীরা, মহিদুল ইসলাম, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ এখন দেখো আরএনএ হচ্ছে এক সূত্র, এটা স্থানে ভাঁজ হয়ে এই আরএনএ এক সূত্র, আমরা দেখতে পাচ্ছি আরএনএ এক সূত্র, কিন্তু এই এক সূত্র আরএনএ বিভিন্ন জায়গায় ভাঁজ হয়ে এটা আকৃতি গঠন করে। যেমন কীরকম আকৃতি গঠন করতে পারে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই আরএনএ গঠনটা এমন হয় অনেক সময় ডিএনএর মতো হয়ে যায়। যেমন ধরো এইটা এক সূত্র, এই এক সূত্রক সুতাটাই এইভাবে এসে দেখো শিক্ষার্থীরা, এইভাবে করে তারপরে আবার এইভাবে হয়ে এইভাবে, এই যে দেখো জায়গায় একটা লোভ সৃষ্টি করতে পারে, এইভাবে এটা করতে পারে। এই হচ্ছে আরএনএর গঠনে আমরা এক সূত্র হওয়া সত্ত্বেও কখনো কখনো এটা লোভ সৃষ্টি করে দ্বিসূত্রকের মতো হয়ে যায়, কিন্তু এটা দ্বিসূত্রক না, কিন্তু এক সূত্র। এখন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আরএনএ আমি কি বলেছিলাম, শিক্ষার্থীরা তোমরা বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে যে আরএনএর গঠনটা আরেকটু স্পষ্ট করে আঁকাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, এইভাবে, আবার দেখো এটা এইভাবে হয়ে এইভাবে আসছে। এখন দেখো শিক্ষার্থীরা, এই আরএনএ এইভাবে করে তোমরা এটাকে চিত্রটা এঁকে ফেলতে পারো। হ্যাঁ এখন আর এই পাশে আরেকটা আসছে, এইভাবে আরএনএ জায়গায় কখনো কখনো লোভ সৃষ্টি করে। তো শিক্ষার্থীরা এরপরে আমরা এইভাবে এঁকে দিতে পারি। আমি জাস্ট আরএনএর গঠনটা বর্ণনা করব এখন, তার আগে চিত্রটা আগে বুঝাই নিই, তারপরে আমি আরএনএ গঠনটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমরা দেখে নাও, আমি কিছুক্ষণ আগে বললাম যে আরএনএ হচ্ছে এক সূত্র, অনেকটা কি চেনের মতো, কিন্তু এই আরএনএ কিন্তু আবার
কখনো কখনো এটা জায়গায় জায়গায় এটা কি হচ্ছে, জায়গায় জায়গায় এটা বিভিন্ন জায়গায় লুপ সৃষ্টি করে দ্বিসূত্রিকের মতো হয়ে অনেকটা দ্বিসূত্রিকের মতো গঠন দেখা যায়, কিন্তু সেটা আরএনএ। তো শিক্ষার্থীরা এই যে আরএনএ ক্ষেত্রে আমরা সুতার দৈর্ঘ্যটা নির্ভর করবে, এই আরএনএ সুতার দৈর্ঘ্যটা কত বড় হবে সেটা নির্ভর করবে নিউক্লিওটাইডের সংখ্যার উপর। আমি কি বলেছি, আরএনএ, এই যে আরএনএ এক সূত্রক, আরএনএ এক সূত্রক, এই আরএনএ এক সূত্রকটা এটা কত লম্বা হতে পারে সেটা কিসের উপর নির্ভর করছে শিক্ষার্থীরা? হ্যাঁ, নিউক্লিওটাইডের গঠন সংখ্যার উপর, নিউক্লিওটাইডের সংখ্যার উপর। তাহলে যখন নাকি নিউক্লিওটাইডের দৈর্ঘ্যের উপর এটা লম্বাটা নির্ভর করবে। ক্ষুদ্রতম আরএনএ সূত্রের মধ্যে তোমরা এটা এমসিকিউর জন্য লিখে রাখো, ক্ষুদ্রতম আরএনএর ক্ষেত্রে এর নিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে টাইডের সংখ্যা হচ্ছে 20টি, অর্থাৎ 20টি নিউক্লিওটাইড নিয়ে একটি ক্ষুদ্রতম আরএনএ গঠিত হতে পারে। তো শিক্ষার্থীরা এখানে 20 থেকে 22টি, তাহলে আমরা এখানে 20 থেকে আমরা সব 22টি লিখলেই এটা একুরেট হবে। আর যদি বৃহত্তম আরএনএর ক্ষেত্রে নিউক্লিওটাইডের সংখ্যা হবে, নিউক্লিওটাইডের সংখ্যা আরও অনেক বেশি হবে। তো শিক্ষার্থীরা বৃহত্তমের ক্ষেত্রে সেটা প্রায় 10,000 নিউক্লিওটাইড নিয়ে বৃহত্তম আরএনএ তৈরি হতে পারে, 10,000, প্রায় 10,000। তো শিক্ষার্থীরা আমি কি বললাম, ক্ষুদ্রতম আরএনএর ক্ষেত্রে নিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে 22টি, আর বৃহত্তম অণুর ক্ষেত্রে 10টি। তো সাধারণত এই যে 10,000 যে নিউক্লিওটাইড নিয়ে এটা গঠিত হচ্ছে, সেখানে আমরা এটা দেখতে পারবো মেসেঞ্জার আরএনএর ক্ষেত্রে, এটা মেসেঞ্জার আরএনএর ক্ষেত্রে আমরা এই 10,000-এর মতো নিউক্লিওটাইড নিয়ে মেসেঞ্জার আরএনএ গঠন আমরা দেখতে পাই। তো শিক্ষার্থীরা রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এটা রাসায়নিক গঠনের ক্ষেত্রে আরএনএর রাসায়নিক গঠন। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আরএনএর রাসায়নিক গঠনে আমরা কি কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি আরএনএ রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে আছে 5 কার্বন বিশিষ্ট সুগার, তারপরে আছে ফসফিউরিক অ্যাসিড বা ফসফেট, তারপরে আছে কি নাইট্রোজেন বেস। আমি একটু আগেই বলেছিলাম 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে। আর 4 ধরনের নাইট্রোজেন বেসগুলো কি কি শিক্ষার্থীরা? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিনের পরিবর্তে ইউরাসিন। এই হচ্ছে এটার রাসায়নিক গঠন। তো শিক্ষার্থীরা আমরা আরএনএ শ্রেণীবিভাগ যদি আমরা দেখি, তাহলে এবার আরএনএ রাসায়নিক গঠনের পরে আমি এর আরএনএ শ্রেণীবিভাগে যাব। আরএনএ শ্রেণীবিভাগ, শিক্ষার্থীরা শ্রেণীবিভাগ আরএনএ তোমরা জানো যে আরএনএ কিন্তু ডিএনএ কোনো শ্রেণীবিভাগ ছিল না, ডিএনএ একটাই, কিন্তু আরএনএ কিন্তু কাজের ভিত্তি করে, মানে বিভিন্ন ধরনের কাজের আরএনএ করে থাকে। তাই এই কাজের উপর ভিত্তি করে আরএনএকে ভাগ করা হয়েছে প্রায় 5 ধরনের, অর্থাৎ ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, জেনেটিক্যাল আরএনএ, আর আরেকটা হচ্ছে গিয়ে জেনেটিক্যাল আরএনএ, আর হচ্ছে শিক্ষার্থীরা আরেকটা হচ্ছে মাইনর আরএনএ। এই 5 ধরনের আরএনএ আমরা শ্রেণীবিভাগে দেখতে পাই। তো শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকেই খাতাতে লিখে ফেলাটা খুব জরুরি, কারণ না লিখলে তোমরা কখনোই কিছুই বুঝতে পারবে না, যত লিখবে তত মনে থাকবে। তাহলে আমি এবার আরএনএ শ্রেণীবিভাগটা এই পাশে লিখছি। 5 ধরনের আরএনএ যে আছে তোমরা সেটা লিখে ফেলো। 1 নম্বর কি বলেছিলাম, আরএনএ শ্রেণীবিভাগের মধ্যে 1 নম্বর লেখো ট্রান্সফার আরএনএ, অর্থাৎ টিআরএনএ। তাহলে তোমরা লিখে ফেলো ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ অথবা স্মল টি আর এন এ, আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি। তারপরে 2 নম্বরটা লিখে নাও মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ অথবা
স্মল আর এন এ। তারপরে আমরা লিখতে পারি কি রাইবোসোমাল আরএনএ, জেনেটিক্যাল আরএনএ। তারপরে আমরা লিখে ফেলো যে রাইবোসোমাল আরএনএ, রাইবোসোমাল আরএনএ অথবা স্মল আর আরএনএ। শিক্ষার্থীরা 4 নম্বরটা তোমরা লিখে নাও। এটা হয় জেনেটিক আরএনএ অথবা এটাকে আমরা বলতে পারি বংশগতীয় আরএনএ, বংশগতীয় আরএনএ অথবা জেনেটিক আরএনএ, জিআরএনএ, স্মল জিআরএনএ। শিক্ষার্থীরা আর 5 নম্বরটা আমরা কি লিখতে পারি? 5 মাইনর আরএনএ, মাইনর আরএনএ অথবা আমরা এমআইআরএনএ দিব, আরএনএ। এটা আমি আবারও লিখছি, দেখো শিক্ষার্থীরা এমআই দিয়ে নিবা, কারণ মেসেঞ্জার আরএনএ কিন্তু আমরা এম একবার লিখেছি, এই এম, তাইলে মাইনরের জন্য আমরা এমআইটা দিতে পারি, মাইনর আরএনএ। তাহলে আমরা কি বুঝতে পারলাম শিক্ষার্থীরা? আরএনএর শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? যে আরএনএর শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম গঠন ও কাজের ভিত্তিতে আরএনএ 5 ধরনের। এটা শ্রেণীবিভাগটা হচ্ছে গঠন ও কাজের ভিত্তিতে। তোমরা এভাবে লিখে নিতে পারো যে আরএনএর শ্রেণীবিভাগটা হচ্ছে গঠন ও কাজের ভিত্তিতে 5 ধরনের: ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, রাইবোসোমাল আরএনএ, বংশগতীয় আরএনএ, মাইনর আরএনএ। এখন আমি প্রত্যেকটা আরএনএ সম্পর্কে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, ট্রান্সফার আরএনএ বলতে আমরা কি বুঝি? এই ট্রান্সফার আরএনএ তোমরা বুঝতেই পারছো, ট্রান্সফার মানে স্থান পরিবর্তন করে নিয়ে যাওয়া। তাহলে যে সকল আরএনএ কোষের নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম থেকে অ্যামিনো অ্যাসিডকে, অর্থাৎ যে সকল আরএনএ কোষের সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস থেকে, এখানে নিউক্লিক অ্যাসিডকে, অ্যামিনো অ্যাসিডকে ধরে প্রোটিন সংশ্লেষণের স্থান অর্থাৎ রাইবোজোমে বহন করে নিয়ে যায়, সেটাই হচ্ছে ট্রান্সফার আরএনএ। তো শিক্ষার্থীরা এটি একটি ক্ষুদ্রতম আরএনএ, প্রায় 75 থেকে 70টি নিউক্লিওটাইড অণু থাকে। এটার মধ্যে 75 থেকে, এটা ক্ষুদ্রতম, 75 থেকে এখানে তোমরা সম্পর্কে এটা হলো একদম মানে 90টি এখানে নিউক্লিওটাইড থাকবে। এখানে 75 থেকে 90% নিউক্লিওটাইড থাকে, এই নিউক্লিওটাইড থাকে। শিক্ষার্থীরা নিউক্লিওটাইড থাকে এই ট্রান্সফার আরএনএর ক্ষেত্রে। আমি এটা আরও উপরে লিখছি, তোমরা লক্ষ্য করো আমি কি বলেছি শিক্ষার্থীরা? ট্রান্সফার আরএনএ ক্ষেত্রে এটা ক্ষুদ্রতম আরএনএ, এটা খুব ক্ষুদ্রতম, এটা 75 থেকে প্রায় 90টি এখানের নিউক্লিওটাইড নিয়ে এটি গঠিত, এই ট্রান্সফার আরএনএ। তো শিক্ষার্থীরা এর অণু থাকে, আর এখানে প্রায় কোষের প্রায় 15% আরএনএ থাকে। তো ট্রান্সফার আরএনএ, একটা কোষের মধ্যে যতগুলো আরএনএ থাকবে তার মধ্যে 15% এই ট্রান্সফার আরএনএ। শিক্ষার্থীরা তাহলে আমি কি বলেছি? 15% হচ্ছে এই ট্রান্সফার আরএনএ, 15% হচ্ছে ট্রান্সফার আরএনএ। তো শিক্ষার্থীরা এগুলা হচ্ছে তোমরা নৈর্পিত্তিকের জন্য মনে রাখবে। তো এটা খুবই ক্ষুদ্রাকার আরএনএ, আর এটার ওজন প্রায় 25,000 ডাল্টন। এটার ওজন হচ্ছে 25,000 ডাল্টন। এই হলো তোমার এমসিকিউর জন্য এই অংশগুলো মনে রাখবে। তো শিক্ষার্থীরা বিজ্ঞানী আর হলে, এখানে বিজ্ঞানী আর হলে এবং তার সহযোগীরা মিলে, বিজ্ঞানী আর হলে এবং তার সহযোগীরা আছে, তারা মিলে কি করলে এই আরএনএর গঠন সম্পর্কে একটি মতবাদ দিলেন, এবং তার সহযোগীরা মিলে এই আরএনএ, ট্রান্সফার আরএনএ সম্পর্কে একটি গঠন বর্ণনা করেন। আর সেই গঠনটিকে বলা হয় ক্লোভার লিফ গঠন। সেটা হচ্ছে ক্লোভার লিফ গঠন। কি বলেছে শিক্ষার্থীরা? বিজ্ঞানী আর হলে এবং তার সহযোগীরা মিলে
এই আরএনএর ট্রান্সফার আরএনএর গঠন সম্পর্কে একটি গঠন বর্ণনা করেন, যাকে নাম দেওয়া হয়েছে ক্লোভার লিফ গঠন। শিক্ষার্থীরা, আমি যে কিছুক্ষণ আগে যে চিত্রটা অঙ্কন করেছিলাম সেটাই কিন্তু এই ট্রান্সফার আরএনএর গঠন। এবার বুঝতে পেরেছ? এই গঠনটার নামই হচ্ছে ক্লোভার লিফ। ক্লোভার লিফ অর্থাৎ ট্রান্সফার আরএনএ ক্লোভার লিফ গঠন। শিক্ষার্থীরা, এইবার বুঝতে পেরেছ এই ক্লোভার লিফ গঠন সম্পর্কে বিজ্ঞানী আরহলে এবং তার সহযোগীরা ক্লোভার লিফ গঠন বর্ণনা করেন ট্রান্সফার আরএনএর ক্ষেত্রে। তাদের মডেল অনুযায়ী এতে 5টি বাহু থাকে আর 4টি ফাস থাকে। দেখো 5টি বাহু, এই একটি বাহু, 2, 3, 4, এই 4 আর এই 5টি হলো বাহু, আর লুপ থাকে 4টি, 1, 2, 3, 4। লুপ মানে হচ্ছে একটু স্ফীত অংশ, তাহলে একটু ভাঁজ হওয়া অংশ। তাহলে তাদের মডেল অনুযায়ী ছিল কি 4টা বাহু আর 5টি বাহু আর 4টি লুপ। তাহলে কি তোমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছ এখানে 4টি, এই 5টি বাহু, 1, 2, 3, এই 4 আর এই 5। কিন্তু লুপ আছে কয়টি? লুপ আছে এখানে 4টি, 1, 2, 3, 4। এইটাই ছিল ক্লোভার লিফ গঠন। তো শিক্ষার্থীরা, এখন এই অ্যামিনো অ্যাসিড, এই বাহুগুলোর নাম আমি এখন লিখে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এই কোন বাহুটার কি নাম। এই যে 5টা বাহুর কথা বলা হয়েছে, কোনটা বাহুর কি নাম? তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু। এই বাহুটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু। অ্যামিনো অ্যাসিড বাহু। শিক্ষার্থীরা, এরপরে দেখো এই যে এই পাশে যে বাহুটা আছে সেটা টি সেল বাহু। এটা হচ্ছে টি বাহু, এটা হচ্ছে টি বাহু, আর এইটা হচ্ছে এই বাহুটার নাম হচ্ছে ডি বাহু। এটা হচ্ছে ডি বাহু, আর এই বাহুটার নাম হচ্ছে টি বাহু, ডি বাহু। আর হচ্ছে এখানে এটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু, এটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু, অ্যান্টিকোডন বাহু। আর শিক্ষার্থীরা, আর এ পাশে আরেকটি বাহু দেওয়া আছে, এটা অতিরিক্ত বাহু। অতিরিক্ত বাহু। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এবার কনফার্ম হলে যে এই বাহুটাকে আসলে তাদের যে ক্লোভার লিফ বা গঠন বলেছিল ট্রান্সফার আরএনএর ক্ষেত্রে, এখানে 5টি বাহু, 4টি লুপ আছে। 5টি বাহু হচ্ছে অ্যান্টি অ্যাসিড বাহু, অ্যামিনো অ্যাসিড বাহু। তারপরে হচ্ছে এটা হচ্ছে এই বাহুটা হচ্ছে ডি বাহু, এটা টি বাহু, এটা নাম দেওয়া হয়েছে টি বাহু। এটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু, আর এটা হচ্ছে কি শিক্ষার্থীরা, অ্যান্টিকোডন বাহু, এটা অতিরিক্ত বাহু। আর যে লুপগুলো দেওয়া আছে সেটাও হচ্ছে গিয়া এটা টি লোপ, ডি লোপ, তারপর অ্যামিনো, এখানে হচ্ছে অতিরিক্ত লোপ আর অ্যান্টিকোডন লোপ। এই হচ্ছে 4টি লোপ। তো কাজ কি শিক্ষার্থীরা? প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী এই অ্যামিনো অ্যাসিডকে আরএনএ অণুতে স্থানান্তর করাই হচ্ছে এই ট্রান্সফার আরএনএর কাজ। তো শিক্ষার্থীরা, আমি এই ট্রান্সফার আরএনএর বর্ণনা দিয়েছি, এবার আমি মেসেঞ্জার আরএনএ সম্পর্কে বলবো। তো শিক্ষার্থীরা, মেসেঞ্জার আরএনএটা কি? এটা হচ্ছে যে সকল আরএনএ জিনের সংকেত অনুযায়ী ডিএনএর কাছ থেকে বার্তা সংগ্রহ করে প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে কার্যকরী হয়, সেটাই হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তো শিক্ষার্থীরা, একটি কোষে মোট আরএনএর 5 থেকে 10%, 5 থেকে একটা কোষের মধ্যে যতগুলো আরএনএ আছে তার 5 থেকে 10% হচ্ছে এই মেসেঞ্জার আরএনএ। এই হচ্ছে মেসেঞ্জার আরএনএ থাকে, আর এদের অবস্থান অবশ্যই কোষের সাইটোপ্লাজমে। আর এরা খুবই ক্ষণস্থায়ী, এরা স্থায়ী না, খুবই ক্ষণস্থায়ী মেসেঞ্জার আরএনএ। আর এদের আণবিক ওজন 5 লক্ষ থেকে 20 লক্ষ। আণবিক ওজন হচ্ছে 5 লক্ষ থেকে 20 লক্ষ, 5 থেকে 20 লক্ষ পর্যন্ত হয়। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে, আর নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে নিয়ে যাওয়া কাজই হচ্ছে মেসেঞ্জার আরএনএর কাজ। এছাড়া এরা কি করে লাইসোজোম ও ট্রান্সফার আরএনএর সাহায্যে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড অনুক্রমে শৃঙ্খল এরা তৈরি করে থাকে। এই দুইটা কাজ করে মেসেঞ্জার আরএনএ। তো শিক্ষার্থীরা, এবার আমি রাইবোজোমাল আরএনএর গঠন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, যে সকল আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে তারাই হচ্ছে রাইবোজোমাল আরএনএ।
যে সকল আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে তারাই হচ্ছে রাইবোজোমাল আরএনএ। তো শিক্ষার্থীরা এই রাইবোজোমাল আরএনএর সংখ্যা আমরা একটু জেনে নিই। এরা সর্বাপেক্ষা এই রাইবোজোমাল আরএনএটা হচ্ছে কোষের সমস্ত আরএনএর মধ্যে 80 থেকে 90% আরএনএ থাকে। কোষের মধ্যে যতগুলো আরএনএ আছে তার মধ্যে 80 থেকে 90% হচ্ছে এই রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ 80 থেকে 90% আরএনএ হচ্ছে এই 90% হচ্ছে, অর্থাৎ কোষের যতগুলো আরএনএ আছে তার মধ্যে রাইবোজোমাল আরএনএর সংখ্যা হচ্ছে কতটি? 80 থেকে 90%। তো শিক্ষার্থীরা এটা হচ্ছে আরএনএ সংখ্যা। আর আমরা আরও জেনে নিতে পারি এটা সমস্ত আরএনএর এরা কিন্তু সর্বাপেক্ষা স্থায়ী এবং অদ্রবণীয়। আমরা একটু আগে মেসেঞ্জার আরএনএ সম্পর্কে কী বলেছিলাম? এটা সবচেয়ে ক্ষণস্থায়ী, কিন্তু রাইবোজোমাল আরএনএ তার উল্টো, এটা হচ্ছে সর্বাপেক্ষা স্থায়ী আরএনএ। তো শিক্ষার্থীরা এখন এই সর্বাপেক্ষা স্থায়ী, আর এটা যে সাম্প্রতিককালে এই বিজ্ঞানীরা প্রমাণিত করেছেন যে এই রাইবোজোমাল আরএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবো নিউক্লিয় প্রোটিন কণা তৈরি করে। শিক্ষার্থীরা এটা রাইবো প্রোটিন কণাও তৈরি করতে পারে, সাম্প্রতিককালে বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন। এই রাইবোজোমাল আরএনএ কী করে? কোষ অঙ্গাণু সৃষ্টিতে অবদান রাখে এবং এর মাধ্যমে কিন্তু কোষে প্রোটিন সংশ্লেষিত হয়। এই রাইবোজোমাল আরএনএর মাধ্যমে কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষণের কাজ, গুরুত্বপূর্ণ কাজটা এই রাইবোজোমাল আরএনএ করে থাকে। তো শিক্ষার্থীরা আমি এবার বংশগতীয় আরএনএ বা জিআরএনএ সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে বংশগতীয় আরএনএ হচ্ছে যে সকল আরএনএগুলো কিছু কিছু ভাইরাস দেহে বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে। এই বংশগতীয় আরএনএ কিন্তু সবার ক্ষেত্রে না, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এরা বংশগতীয় হিসেবে কাজ করে। শিক্ষার্থীরা আমি কি বলেছি? বংশগতীয় আরএনএ হচ্ছে কিছু কিছু আরএনএ কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এই বংশগতীয় আরএনএটা বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে। অর্থাৎ কিছু ভাইরাসের দেহে যখন বংশগতীয় বস্তু হিসেবে যে সকল আরএনএ কাজ করে তারাই হচ্ছে বংশগতীয় আরএনএ। এটা জীবদেহে যে সকল জীবদেহে ডিএনএ অনুপস্থিত সেখানেই এই জিআরএনএ থাকে, অর্থাৎ বংশগতীয় আরএনএ থাকে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এটা সাধারণত আমরা দেখতে পাবো যে টিএমভি ভাইরাসের ক্ষেত্রে আমরা এইটাকে বেশি পাবো। টিএমভি ভাইরাসের ক্ষেত্রে আমরা এই বংশগতীয় আরএনএকে আমরা পাবো। তো শিক্ষার্থীরা এটা একটা এমসিকিউ হতে পারে যে বংশগতীয় আরএনএ কোন ভাইরাসে পাওয়া যায়। তাহলে আমরা কি বলবো? টিএমভি ভাইরাস তো মনেই আছে, টোবাকো মোজাইক ভাইরাস, এই ভাইরাসের মধ্যে আমরা বংশগতীয় আরএনএটা পাবো। তো শিক্ষার্থীরা এই বংশগতীয় আরএনএ আমরা কি জানি যে এটা কী করবে? প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, আর কিছু ভাইরাস দেহে যেমন টিএমভি ভাইরাস দেহে এটা বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে। শিক্ষার্থীরা এবার আমি তোমাদেরকে মাইনর আরএনএ নিয়ে বৈশিষ্ট্য নিয়ে ব্যাখ্যা করব। তো মাইনর আরএনএ অর্থাৎ এই এমআইআরএনএ এটা আমরা কি বলি? যে এটা হচ্ছে সাইটোপ্লাজমীয় আরএনএ এবং নিউক্লিয়াসের মধ্যে কিছু আরএনএ থাকে, কিছু ক্ষুদ্র আরএনএ থাকে, যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আরএনএ থাকে যারা বিভিন্ন প্রোটিনের সাথে যুক্ত হয়ে তারা কি করে? বের হয়ে এনজাইমের কাঠামো গঠন করে। তো আমি কি বলেছি যে কিছু কিছু আরএনএ, ক্ষুদ্র আরএনএ, সাইটোপ্লাজমের কিছু ক্ষুদ্র আরএনএ, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের কিছু ক্ষুদ্র আরএনএ, এরা কি করে? এরা একত্রে মিলিত হয়ে এরা গঠন কাঠামো তৈরি করে। কিসের গঠন কাঠামো? শিক্ষার্থীরা প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো গঠন তৈরি করে, দান করে। এরাই হচ্ছে মাইনর আরএনএ। তো শিক্ষার্থীরা এই মাইনর আরএনএ এরা এনজাইমের গঠন কাঠামো দান করে। আমি সংজ্ঞা থেকে আমি তোমাদেরকে যা বলছিলাম, আর এটা হচ্ছে এটা কি কাজ করে? এটা এনজাইম হিসেবেও কাজ করে। তো শিক্ষার্থীরা এই হচ্ছে আরএনএ সম্পর্কে আমি তোমাদেরকে বর্ণনা দিয়েছি। তো শিক্ষার্থীরা এই অধ্যায়ে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে।
এই অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে শিক্ষার্থীরা। যেমন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন, শিক্ষার্থীরা এই প্রশ্নটা কিন্তু অনেকবার বোর্ডে এসেছিলো। এটা সৃজনশীলে 2 নাম্বার প্রশ্ন হতো, অর্থাৎ অনুধাবন হিসাবে তোমরা প্রশ্নটা লিখে রাখো। রাইবোজোমকে কি বলা হয়, রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন? রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন? তো শিক্ষার্থীরা রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন, অথবা প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন, বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? প্রোটিন ফ্যাক্টরি, তোমরা এই প্রশ্নটা লিখে রাখো, এটা অনুধাবনমূলক প্রায় সময় আসে। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? শিক্ষার্থীরা আমি কিন্তু এই অধ্যায়ে প্রায় শেষ প্রান্তে চলে আসছি, সেজন্য আমি তোমাদেরকে যে সৃজনশীলের 3-4-এর জন্য যে প্রশ্নগুলা আমি এই সময়গুলা বিগত ক্লাসগুলোতে যে আমি আলোচনা করেছিলাম তার ফাঁকে ফাঁকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন রয়ে গেছে। তাই আমি শেষ প্রান্তে এসে যখন আমি কিছু অনুধাবন নিয়ে আমি আলোচনা করব, আরেকটা ক্লাসে বা সর্বোচ্চ 2টা ক্লাস লাগতে পারে, বা আমি চেষ্টা করব আগামী ক্লাসে শেষ করতে, এবং পাশাপাশি একটা সৃজনশীলের সাথে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমি আলোচনা করব। তারই একটা প্রশ্ন হচ্ছে রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন, অথবা প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? তো শিক্ষার্থীরা তোমরা তো জানো যে রাইবোজোম কি হয়, যে কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে মুক্ত অবস্থা থাকে, অথবা এন্ডোপ্লাজমিক অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে থাকে, অথবা তোমরা এটা যদি ভুলেই যাও তাহলে আমি একটু সংক্ষেপে একটা চিত্র এঁকে দেখাচ্ছি। এটা যদি উদ্ভিদ কোষ হয়, আর এটা তো আমি বলছিলাম নিউক্লিয়াস, এখন রাইবোজোমগুলো কোনখানে? এইটা রাইবোজোম হতে পারে, তোমাদের মনে আছে এটা এন্ডোপ্লাজমিক জালিকা, এটার উপরে কিন্তু রাইবোজোম ছিল, তারপর নিউক্লিয়াসের উপরেও কিন্তু রাইবোজোম ছিল, সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায় রাইবোজোম ছিল, নিউক্লিয়াসের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম ছিল। তাছাড়া যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও রাইবোজোম পাওয়া যায়, প্লাস্টিডের মধ্যেও আমরা এই রাইবোজোমকে পাই। তাহলে সর্বজনীন বলতে আমরা কি বুঝি? অর্থাৎ সব জায়গায় যাকে পাওয়া যায় সেই তো সর্বজনীন। তাহলে আমরা কি বলতে পারি না যে কোষের এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে, নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে, তারপরে হচ্ছে সাইটোপ্লাজমের বিক্ষিপ্ত অবস্থায় এরা ছড়া থাকে। তাছাড়া সব কোষেই রাইবোজোম থাকে, কিন্তু যে সকল কোষে প্রোটিন সংশ্লেষণটা বেশি পরিমাণে হয় সেখানে রাইবোজোমের পরিমাণটা একটু বেশি থাকে, তাই রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। এটা কিন্তু আসলে একটু বুঝলেই লেখা যায়, কিন্তু তোমরা অনেক সময় এটা ভুল করো বা ছেড়ে আসো, এটা আমরা লিখতে পারি। তাই আবার এই রাইবোজোমের মধ্যে আমরা প্রোটিন সংশ্লেষণ ফ্যাক্টরি বলি, এই জন্য যে প্রধান কাজ হলো, এই রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা, আর তাই এই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তারপরে হচ্ছে তো 1955 সালে রোমানিয়ান কোষ বিজ্ঞানী, এটা লেখা রাখো এমসিকিউর জন্য, 1955 খ্রিস্টাব্দে রোমানীয় বিজ্ঞানী, এখানে রোমানিয়ান কোষ বিজ্ঞানী এই রাইবোজোমকে নাম হচ্ছে জর্জ প্যালেট, বিজ্ঞানীর নাম হচ্ছে জর্জ প্যালেট। এই জর্জ প্যালেট কি করলেন? এই সর্বপ্রথম এইটা রাইবোজোম আবিষ্কার করেন। শিক্ষার্থীরা রাইবোজোম আবিষ্কার করেন, তাহলে আবিষ্কার করেন কে, কত সালে? এটা তোমরা এমসিকিউর জন্য জেনে রাখবে। 1955 খ্রিস্টাব্দে রোমানিয়ান কোষ বিজ্ঞানী। তাহলে আসতে পারে রাইবোজোম আবিষ্কার করেছেন যে বিজ্ঞানী, সে কোন দেশের অধিবাসী, এরকম কোশ্চেন আসে, তোমরা তখন খেয়াল করো না যে কোন দেশে ছিল, সেটা তোমরা খেয়াল করো না, তাই তোমরা পড়ে নেবে যে রোমানিয়ান ছিলেন, উনি রোমানিয়ান কোষ বিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে জর্জ প্যালেট। তিনি 1955 খ্রিস্টাব্দে সর্বপ্রথম রাইবোজোম আবিষ্কার করেন। তো শিক্ষার্থীরা এই অধ্যায়টা আসলে অনেক ব্যাপক বুঝার এবং অনেক কোশ্চেন এখানে
কোষের হিসেবে আসে। আর আমাদের যে কোষ নিয়ে এটা আলোচনা, অর্থাৎ আমাদের জীব দেহের যে কোষ আছে, অর্থাৎ উদ্ভিদ দেহে কোষ আছে, প্রাণী দেহে যে কোষ আছে, এই কোষেরই বিভিন্ন অঙ্গনগুলোই কিন্তু আমি আলোচনা করছি প্রতিদিনই। তাহলে প্রতিটা ক্লাসে, তাহলে আমার এই ক্লাসে আজও আমার শেষ করতে পারলাম না, আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে, এটাই আমার আমি এই আশা রেখে ব্যক্ত করে তোমাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।